আজকে রাষ্ট্রপতির প্রোগ্রামে হট্টগোল হয়েছে, খুবই দুঃখজনক ঘটনা। জোর করে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে এক দফার ঘোষক বানাচ্ছেন কেন? এই কথাটা বলে কি আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানিত করছেন না আসলে ছোট করছেন? যেই ডকুমেন্টারিতে আবু সাঈদ নাই, সে কোনো ডকুমেন্টারি হইতে পারে না। উনি এক দফার ঘোষক না হইলে কি ওনার মর্যাদা সম্মান কোনোভাবে কমে যেত? কমে যেত না তো। আপনি আপনার সাথে আমার টক শো হয়েছে, খুব রিজনেবল কথা আপনি বলেন। আচ্ছা, আপনি বলেন তো, চট করে এমন কি হইল যে বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটি আমরা দেখতেছি যে ছাত্র শিবির বনাম ছাত্র দল যেটা লড়াই, মানে কি ঘটলো, কি মানে এটা হওয়ার পিছনে কিছু ঘটে নাই। আপনার উচ্চারণের মধ্যে এর এক ধরনের মানে কি বলবো, মীমাংসা আছে, উত্তর আছে। বলেন, সেটি সেটাই হচ্ছে শুনতে চাই। আপনি ছাত্র সংগঠনের শিবিরকে এগিয়ে রাখছেন, কারণ প্রথম আপনার উচ্চারণের ভিতরে শিবির থাকছে, ছাত্র দল না। না, এটা কোনো না না হিসাব না না করে আমি বলা। আমি এটা আপনি আদারস নিয়েন না। এই জিনিসটাই শিবির মনে করছে তারা এক নম্বরে। আচ্ছা, আপনি খুব সাধারণভাবে প্রশ্নটা করেছেন, আর আমি এটার উত্তর দেওয়ার কারণ হচ্ছে সহজ করে আপনাকে দেখানো। বিএনপি সরকার অতীতে বিএনপির সঙ্গে সম্পর্ক রেখেই তাদের বাজারে আসতে হয়েছে, সম্পর্কে আসতে হয়েছে, কিন্তু তারা মনে করছে এক নম্বর সংগঠন হিসেবে অন্যরা কেন সামনে আসবে। এটা ব্যক্তিত্বের দ্বন্দ্ব বলতে পারেন, অবস্থানগত দ্বন্দ্ব বলতে পারেন, কর্তৃত্বের দ্বন্দ্ব বলেন। ছাত্রদের ভিতরে একটা পলিটিক্স আছে হল কেন্দ্রিক, বা শিক্ষাঙ্গনে, মানে যেটা মধুতে যারা আমরা ছাত্র রাজনীতির প্রোডাক্ট, হয়তো অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু একটা জিনিস থাকে, তার টেবিলটায় অংশগ্রহণটা কার কেমন, প্রতিনিয়ত মিছিলে সংখ্যাটা কার বেশি যাচ্ছে। এই বিষয়গুলো রাজনীতিগত দিকের বাইরেও একটি ঘটনা। এই জায়গাটায় অস্থিরতা বাড়তে পারে। যেমন এই নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনি যেভাবেই দেখেন না কেন, শিবির অথবা তাদের প্যানেল বা মুখ্য মাতৃ সংগঠন জামাতই মনে করছে এই দেশ তারা চালাচ্ছে। বিশেষত ডক্টর ইউনূসের ঝোঁকটা ওইদিকে, প্রবণতাটা বেশি ছিল। একটা ধারণা দেওয়ারও চেষ্টা হয়েছে যে নেক্সট গভর্নমেন্ট হচ্ছে জামাতি। এটা অস্বীকার করার পথ নেই, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে, এমনকি ধরেন অনেক জায়গায় বলা হয়েছে গণ অভ্যুত্থানের তারাই নিয়ামক শক্তি। আর আমার কাছে মনে হয়েছে নির্বাচনে নিয়ামক শক্তি হিসাবে কারা আত্মপ্রকাশ করছে। যদি ওই শক্তি হতো তাহলে ভোট তো তারা বেশি পেত। তাহলে আপনার কাছে আমি আবার আসবো, আমি ফাঁকে একটু ফুয়াদের কাছে আসছি। আপনার কাছে একটা প্রশ্ন রেখে দেই, তারপর আপনি কিছু বলতে চান সেটা ভিন্ন। মানে 5ই আগস্ট নিয়ে আমরা ছিলাম, মানে 5ই আগস্টের সবচেয়ে বড় রাজনৈতিক শিক্ষা আমরা কি নিলাম? রাজনৈতিক দলগুলো কি এই ঘটনা থেকে কোনো শিক্ষা নিয়েছে কিনা, এটা আপনার কাছে প্রশ্ন, সংক্ষেপে বলো, আমরা বিরতি দেব। দেখেন, শিক্ষা কেউ নিতে চায় না, পার্টিকুলারলি যখন ক্ষমতায় থাকে তখন সাম রিজন এই ক্ষমতার একটা ছানি পড়ে যায় চোখে। সে দেখবেন যে একই ব্যক্তি, ধরেন আজকে যারা সরকারে আছেন প্রিটিমাস সবাই তো আমরা যারা একসাথে কথা বলেছি, চলাফেরা করেছি, সবাই পরিচিত, কিন্তু আচার ব্যবহার কি আসলে ঠিক এক্স্যাক্টলি আগের মতো আছেন? আগের মতো করে কথা বলছেন? আগের মতো কি ফোনে পাওয়া যায়? তাদের অনেক ব্যস্ততা আছে নিঃসন্দেহে। যেই কাজগুলো আগে সবাই মিলে করা যেত সেটাকে আসলে করছেন। যেমন ধরেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী জুলাই জাদুঘর উদ্বোধন করলেন। আমি যে ছবিগুলো দেখেছি, আমার ভুল হতে পারে, বাট আমি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী দেখি নাই। এখন চিন্তা করে দেখেন, জুলাই জাদুঘরটা যদি গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল এমন প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে প্রতিনিধি আকারে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে নিয়ে যেতেন, কি মেসেজ যেত? যেভাবে দেখেন আমরা ঐকমত্য কমিশনে যখন একসাথে বসেছি, প্রফেসর ইউনূসের সাথে গণ অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দল এক মঞ্চে, এই ছবিটার যে ক্ষমতা, এই ছবিটা ওয়াশিংটন, দিল্লি, লন্ডন, বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজধানীতে তো পড়া হবে যে ছবিটা দিয়ে কি মেসেজ দিচ্ছে। তাহলে এই জায়গাটাতে একইভাবে দেখেন আজকে রাষ্ট্রপতির প্রোগ্রামে হট্টগোল হয়েছে, খুবই দুঃখজনক ঘটনা। এবং কি বিষয়ে দেখেন যে রাষ্ট্রপতি নিজে বলেছেন তার বক্তব্যে, যেই ডকুমেন্টারিতে আবু সাঈদ নাই, সে কোনো ডকুমেন্টারি হইতে পারে না। জোর করে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে এক দফার ঘোষক বানাচ্ছেন কেন? এই কথাটা বলে কি আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানিত করছেন
না আসলে ছোট করছেন? উনি এক দফার ঘোষক না হইলে কি ওনার মর্যাদা সম্মান কোনোভাবে কমে যেত? কমে যেত না তো। তাহলে কি পরিকল্পিতভাবে টোটাল ব্যুরোক্রেসির ভিতরে একটা আওয়ামী গুপ্ত শ্রেণী কাজ করতেছে, যারা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর ভিতরে কেওয়াস লাগাচ্ছে, একজনের বিরুদ্ধে আরেকজনকে খেপায় তুলছে? অপ্রয়োজনীয় কাজ কিন্তু। এবং সেখানে বিদেশিরা ছিল। এটা কি পরিমাণ অসম্মানজনক আমাদের দেশের জন্য। রাষ্ট্রপতির সামনে এই হট্টগোল হলো, এরপরে হচ্ছে সব কূটনীতিকরা বের হয়ে গেল, এবং এরপরে একটা দুটো রাজনৈতিক দল ওয়াকআউট করলো। মানে সব মিলে এই কেওয়াসটা তো অ্যাভয়েড করা যেত যদি সরকার একটু বুদ্ধিমত্তার সাথে কাজগুলো করতেন। এর আগে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম প্রেজেন্ট করতেছে আওয়ামী আমলের সিআরআই এবং জুলাই গণ অভ্যুত্থানে অ্যাক্টিভলি জয়ের হয়ে পুতুলের হয়ে ক্যানভাস করছেন সেরকম একটা মেয়ে। আপনার মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম প্রেজেন্ট করবার লোক নাই, বিএনপিতে জাতীয়তাবাদী ব্লকে মেয়ে নাই, হাজার হাজার মেয়েরা কি ছাত্রদলের পলিটিক্স করছে না বিএনপিতে? তাহলে দেখেন যে আসলে আমরা শিখছি কি না। এইটা আমার কাছে মনে হয়েছে যে আসলে ক্ষমতা আমাদেরকে অন্ধ করে দিচ্ছে, এবং এইটা আমরা চাই না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে রাজনৈতিক সহনশীলতা, চেয়ার থেকে আগুন আসতেছে, আমরা যেন ভুলে না যাই। এই বিষয়গুলো প্র্যাকটিসে দল আকারে সরকার আকারে প্র্যাকটিস করছেন কিনা। এবং এটাই তো আমাদের সবচেয়ে বড় শিক্ষা, যে 17 বছরে হাসিনা যা যা যেভাবে যেভাবে করেছে, আমি এটা ওইভাবে করব না, ওইভাবে বলবো না, ওইভাবে উত্তক্ত করব না, ওইভাবে বিরোধী দলকে নাই করে দেওয়ার চেষ্টা করব না। এইটা করতে পারলে যেটা হইতো সেটা হচ্ছে যে জুলাইটা যে সবার, এবং এটা নিয়ে আমি একটু কথা বলবো আপনার বিরতির পরে, যে গত 3-4 দিন যে আওয়ামীপনা দেখলাম ইনফ্যাক্ট ক্যাম্পাসগুলোতে, এবং এইটা সবার জন্য লজ্জাজনক, যারা আজকে পক্ষে আছেন বিপক্ষে আছেন। আপনার কাছে ফিরবো, আসছি দুদু ভাই আপনার কাছে। আজকে যেহেতু 5ই আগস্ট, সেই রিলেটেড কিছু প্রশ্ন আমরা কন্টিনিউ করতে চাই। আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই যে 5ই আগস্ট হাসিনার দেশ ত্যাগের সিদ্ধান্তটা কারা নিয়েছিলেন? দেশ ত্যাগের সিদ্ধান্তটা কারা নিয়েছিলেন? আপনার মূল্যায়নে সে সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছিল বলে আপনি মনে করেন? শেখ হাসিনার এই পলায়ন রাজনীতির একটা অংশ। মানে উনি যে জায়গাটায় নিজেকে, দলকে, তার সঙ্গী সাথী, আত্মীয়স্বজনকে যেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন, সেখানে এই পরিণতি ছাড়া আর কোনো পরিণতি ছিল না। যেমন এই দেশে অনেক ইলেকশন হয়েছে, ক্ষমতাসীন ব্যক্তিরা পরাজিত হয়েছেন, আবার নতুন টিম সামনে এসছেন। এমনকি অনেকের, যেমন রাষ্ট্রপতি এরশাদের বিচার হয়েছে, জেলে গেছেন, আবার জেল খেটে বাইরে এসছেন, আবার মানে পলিটিক্সে অংশগ্রহণ করছেন। কিন্তু শেখ হাসিনার মতো এইভাবে মানে পলায়ন করেনি। তার আমার কাছে মনে হয়েছে একমাত্র কারণ যদি বলি, মানে একমাত্র কারণ, অনেক কারণ আছে, তার ভিতর 1 নম্বর যদি বলি, 1 নম্বর সেটি হচ্ছে কর্তৃত্ব ভাষণে নিজেকে বেঁধে ফেলা। আওয়ামী লীগ পরাজিত হয়েছে, বিরোধী দলে গেছে, আবার ক্ষমতাসীন হয়েছে, এমন ঘটনা তো এই 55 বছরের ভিতরে কিন্তু আছে। কিন্তু উনি শেষ যে 18 বছর, সেই বোধহয় 8-এর পর যে ঘটনার ভিতরে নিজেকে উনি ঢুকাই ফেললেন, মানে নির্বাচনী ব্যবস্থাকে, প্রতিষ্ঠানগুলোকে মানে অকার্যকর বা এক কথায় ধ্বংস করে ফেললেন। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় যেটা আমার কাছে মনে হয়েছে, যে একটা মানুষ গণতন্ত্র বিচ্যুতি যখন ঘটে, অর্থাৎ কর্তৃত্ববাদীর দিকে যায়, সে অহংকারী হয়ে যায়। সেই অহংকারে লজিক্যাল যেসব ব্যাপারগুলো এটা ছুঁড়ে ফেলে দেয়, সে আরো অন্য কিছু মানতে চায় না। আপনি রাইটলি সেড, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সে তো পদত্যাগ করলো কিংবা সে ক্ষমতাচ্যুত হইল, কিন্তু তার দেশ ত্যাগের সিদ্ধান্তটা কারা নিয়েছিলেন? পদত্যাগ উনি করেননি। আচ্ছা, পদত্যাগ করার মানসিকতা যদি থাকতো, ওই সময় ছাত্ররা কিন্তু 3 দিন আগ পর্যন্ত পদত্যাগের কথা বলছেন ওই সময়, ওই মুহূর্তে। এবং বিএনপির পক্ষ থেকে বা জামাতের পক্ষ থেকে অনেক আগেই পদত্যাগের তার আহ্বান জানানো হয়েছিল। মানে ধারাবাহিক আন্দোলনে প্রতিনিয়ত একটা ভালো নির্বাচনের জন্য, পদত্যাগটা কিসের জন্য? একটা ভালো নির্বাচনের জন্য, একটা কেয়ারটেকার ব্যবস্থার মধ্যে গিয়ে নির্বাচন করেন। উনি কাউকে টাকা, সর্বশেষ যখন ছাত্রদের এই আন্দোলন একটা, তারা কিন্তু পদত্যাগ দাবি করছে, দেশ ত্যাগের কথা বলেনি যে তুমি দেশ ছাড়ো। পদত্যাগ বারবার করতে করতে একটা সময় উনি বুঝছেন যে জনবিস্ফোরণ ঘটতে যাচ্ছে, সেইখানে বোধহয় এই দেশে থাকাটাই তার জন্যে
আচ্ছা, আমি একটু ফুয়াদের কাছে আসি। ফুয়াদের কাছে আমার প্রশ্ন, একজন প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর, আমি পদত্যাগ এই জন্য বলছি, ফাইনালি তো আমরা পাইছি যে উনি পদত্যাগ করে গেছেন, সেই অর্থে, যদি দুদুভাই বলছে অন্য একটা কথা, সেটা নিয়ে আমার বিতর্ক নাই। একজন প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর তিনি কতটুকু রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা কিংবা সরকারি পরিবহন ব্যবহারের অধিকার রাখেন, আইন কি বলে? দেখেন, আমি দুদুভাইয়ের সাথে একমত। হাসিনা পদত্যাগ করে নাই, করার প্রয়োজন হয় নাই, এবং পদত্যাগ করলে যেটা হবে, সাংবিধানিক অনেকগুলো কনসিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন অ্যারাইজ করবে। তাকে পদচ্যুত করানো হয়েছে। গণ অভ্যুত্থানের কনসিকুয়েন্স হচ্ছে কেউ পদত্যাগ করে না, তাকে পদচ্যুত করতে হয়। তাকে এরপরে হচ্ছে পাল্টা ইস্যুগুলো আসে যে এরপরে আসলে কি ঘটবে। এবং দেখেন যে হাসিনা মোটামুটি 1-2 তারিখে সে বুঝে ফেলছে যে তার পক্ষে আসলে ক্ষমতা থাকা সম্ভব না। এবং ফোন কনভারসেশন যেটা আসতেছে, দেখবেন যে হাসান মাহমুদকে সে বলতেছে, তার সর্বশেষ বিদেশমন্ত্রী, যে সব অস্ত্র তো ব্যবহার করলাম, লাভ তো হইতেছে না, আর কত মানুষকে মারবো, মানে আর মাইরা তো ক্ষমতা থাকতে পারবো না মনে হচ্ছে। সে নিজেই বলতেছে 2-3 তারিখের দিকে হাসান মাহমুদকে বলতেছে। বিভিন্ন জায়গায় সামরিক বেসামরিক তার যে সোর্স, ইভেন ইন্ডিয়ান বিভিন্ন জায়গাতে তিনি 3 তারিখ 4 তারিখ রাতে পর্যন্ত কন্টিনিউয়াসলি কথা বলছেন। কোনো কোনো জায়গা থেকে আমাকে 2-1 সাংবাদিক এটাও বলেছেন যে মোদিকে সে পর্যন্ত মোদির কাছে মেসেজ পাঠাইছে ইন্টারভিন করবার জন্য। সে মনে করতেছে যে ইন্টারভেনশন ছাড়া এখানে তার পক্ষে থাকা সম্ভব না। ভারত থেকে বলা হয়েছে একটা স্বাধীন রাষ্ট্রে ইন্টারভিন করতে হলে তো আমাকে জাতিসংঘকে জবাবদিহিতা করতে হবে, একটা যৌক্তিক কারণ বলতে হবে যে আমি কোনোভাবে আহত হয়েছি কিনা রাষ্ট্র আকারে। এবং পরবর্তীতে যেটা হয়েছে, সেনাবাহিনীর যখন দরবার হয়ে গেল 3 তারিখে, জুনিয়র অফিসারদের যে মিটিং হয়ে গেল, এই মিটিংয়ের কনক্লুশনে তখন তারা আওয়ামী লীগ হাসিনা মোটামুটি বুঝে ফেলছে যে আসলে এইটা আর কন্টিনিউ করা সম্ভব না। তখন আপনি দেখবেন ডক্টর জয়শঙ্করের স্টেটমেন্ট যদি আপনি মিলায়ে পড়েন, ইন্ডিয়ান পার্লামেন্টে যে সে স্টেটমেন্ট দিল হাসিনা পালিয়ে যাবার পরে, যে তার সেফ প্যাসেজের জন্য আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে। এবং তখন তারা ক্রস পার্টি মিলে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে হাসিনাকে তারা সেফ প্যাসেজ দেবে। এবং মোদির পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা ইন্টারভিন করতে পারবো না, কিন্তু আমরা আপনার সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য চেষ্টা করতেছি। তাহলে বিষয়টা হচ্ছে যে মানে গ্র্যাজুয়ালি সিচুয়েশন এমন জায়গায় গেছে, আমাদের আর্ম ফোর্সেস থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা মোটামুটি বুঝে ফেলছে 24 ঘন্টার বেশি আপনাকে আর কন্টিনিউ করার মতো অবস্থায় আমরা নাই। এই যে ভলাটাইল, এই যে মানে লাভার মতো পরিবেশ গরম হয়ে গেছে, এটাকে আমরা আর হ্যান্ডেল করতে পারবো না। তো এখন তখন যেটা হয়েছে, দেখবেন তার আত্মীয় স্বজন, তার চাকর বাকর যারা ছিল, সীমান্ত ক্রস করা, এবং ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংও আসছে যেন খুব লুজলি বিএসএফ মানে বর্ডার কন্ট্রোল করে, যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পালাতে পারে। তা না হলে দেখবেন যে বিএসএফ যেভাবে গরুচোর হিসেবে মাদকদ্রব্য ক্যারি করতেছে, এই অজুহাতে ওই অজুহাতে আমাদের দেশের হাজার হাজার মানুষকে গুলি করে মেরে ফেলে। ওই সময় দেখেন তো পলায়নের সময় কয়টার লোক গুলি খেয়ে মারা গেছে বিএসএফের হাতে? একজনও মারা যায় নাই বিএসএফের হাতে। 2-4 জন হচ্ছে মানে মানে হিউম্যান স্মাগলার যারা আছে তাদের সাথে লেনদেনের কারণে আওয়ামী লীগের 1-2টা নেতা মারা গেছে। তো সেই জায়গাতে আমাদের কাছে এটা খুব পরিষ্কার চিত্র যে সে পরিকল্পনা করে দেশ থেকে পালাইছে। ব্যাপারটা এরকম না তাকে মানে মানে সে খুবই মানে নিরাপত্তাহীন অবস্থায় ছিল, তাকে সেনাবাহিনী অমুক সমুক অ্যারেঞ্জ করে দিয়েছে, ব্যাপারটা তা না। সেই সিদ্ধান্ত নিয়ে পুরো জিনিস অ্যারেঞ্জ করেছে। এবং সেইটার কনসিকুয়েন্স আমরা দেখেছি যে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে, তার যে আপনার এয়ারফোর্সের বিমানে করে সে যে বর্ডার ক্রস করলো, তার ইমিগ্রেশন পাস দরকার হয় নাই, তার আপনার সিকিউরিটি পাস দরকার হয় নাই, তার আপনার ক্রস বর্ডার পাসের প্রয়োজন হয় নাই, সে রাডার সিস্টেম বন্ধ করে দিয়েছে, তার বিমান ট্র্যাক করা যাচ্ছে না, ভারতের কোন জায়গায় যাবেন রুট ঠিক করা আছে, সেই রুট সে ফলো করে নাই। এর মানে হচ্ছে দিল্লির সাথে সে সরাসরি কমিউনিকেট করেছে কোন জায়গা থেকে কোন জায়গা হয়ে সে কোথায় যাবে।